৮৬-এর পার্লামেন্ট ভেঙে দেওয়া। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর ঢাকায় আওয়ামী লীগ যুবলীগের কর্মী নূর হোসেনের বুকে স্বৈরাচার নিপাত যাক, আর পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি এবং বিদেশি, বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে। ফলে সামরিক একনায়ক হুসেইন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন। আওয়ামী লীগ কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন যে শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তিনি এই বলে মন্তব্য করেন যে, আমার খাবে আমার পড়বে, আবার আমার সাথেই গাদ্দারি। শেখ হাসিনা গাদ্দারি করবে, আমার সাথে বেঈমানি করবে, নাফরমানি করবে। আমি শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রীর মর্যাদা দিয়েছি, মন্ত্রীর চাইতেও বেশি সুযোগ সুবিধা দিচ্ছি, দেশ চালনা থেকে শুরু করে সবকিছুতে ভাগাভাগি করছি, আর তলে তলে আমার সাথেই গাদ্দারি, নাফরমানি। আমি আর শেখ হাসিনাকে কোনো ভাগ দেব না, বিরোধী দলের নেত্রীও রাখব না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ব্যবসায়ী এসআই চৌধুরী ও ডিজিডিএফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনে তার অনাগ্রহ, অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পিছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার বিষয়টা অনেক বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু এরশাদ নাছোড়বান্দা। তার এক কথা, আন্দোলনের নামে পিছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না, আন্দোলনের বিরুদ্ধে আমাকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে, নইলে আমি পার্লামেন্টেও রাখবো না, শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রীও রাখবো না। বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদা সহ সকল সুযোগ সুবিধা পেতে হলে আমাকে কোনো প্রকার রাখটাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে। শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ ১৯৮৮ সালের মাত্র ২ বছর আগে গড়া তার নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসমরবকে পার্লামেন্টের বিরোধী দলীয় নেতার আসনে বসান। এরশাদ পতন ও তত্ত্বাবধায়ক সরকার। জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপোষহীন নেত্রী রূপে প্রতিষ্ঠিত হয়। অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। আগে থেকেই আওয়ামী লীগের মাঠ কর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে। এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসার আন্দোলন আরো বেগবান হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হলো। আন্দোলন আরো তুঙ্গে উঠল। দুর্বার গণ আন্দোলন চলতে থাকলো। স্বৈরাচার সামরিক একনায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করল। সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো, কিন্তু জনগণকে দমানো গেল না। জনগণ ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারফিউ ভাঙল, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু করলো। সারা দেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল। ছাত্র যুবক জনতার আন্দোলনের মুখে বিশ্ব বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কূটকৌশল আর শক্তি পরাস্ত হতে থাকলো। জেনারেল এরশাদ ছাত্র নেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করলো এবং জেলখানা থেকে দাগী অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করলো। এই দাগী অপরাধীরাই ১৯৯০ সালের ২৭শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোণায় দূর থেকে গুলি করে ডক্টর মিলনকে হত্যা করলো।
ডক্টর মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলের রূপ নিল, আন্দোলনের নতুন মোড় নিল। ঠিক যেমন 1969-এর আসাদ হত্যার পর হয়েছিল। অনির্দিষ্টকালের হরতাল ও কারফিউতে দেশের সমস্ত কিছু অচল। চলছিল কিছু পিকেটিং মিছিল, টিয়ার গ্যাস আর গুলি। এরশাদ পতন, সেনাবাহিনীর ভূমিকা। সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খানকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয়। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্বে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনাভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন। তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ হতবিম্ব হয়ে পড়ে এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথমত উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন। তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 1991 সালের 27শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকয়টি রাজনৈতিক দল স্বাধীন, মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সহ নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনী প্রক্রিয়া দ্রুত ও জোরদারভাবে এগিয়ে চলছে। নির্বাচনে অংশগ্রহণকারী দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। এই দেশের জনগণও এই প্রথম মুক্ত, স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেওয়ার দৃঢ় মনোবল নিয়ে আগামী 27শে ফেব্রুয়ারি 1991 সালে ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয়। সারা দেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচারাভিযান। পোস্টার আর দেওয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা। দিবারাত্রি চলছে মিটিং, মিছিল। আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুইটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি ও আওয়ামী লীগ এই দুইটি দলের কোথায় কে জেতে কে হারে বলা কঠিন। এরই মধ্যে এক সংবাদ সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বললেন, বিএনপি 10টির বেশি সিট পাবে না, অর্থাৎ বিএনপি 300 আসনের মধ্যে 10টি আসনে বিজয়ী হবে এবং 290 আসনে পরাজিত হবে। স্কুল, কলেজ, অফিস, আদালত, ঘরে বাইরে, মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা। এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আজ 10ই ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধদ্বার বৈঠক বসল। সামনে 27শে ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক। এই বৈঠকে আলোচনায় মোটর সাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না,
আগামী 27শে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকায় 2টি আসনে পরাজিত হবেন। বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন, মিয়া, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি? আওয়ামী লীগ তো ক্ষমতায় যেয়ে আছে। ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি, সংস্থাপন সচিব, পররাষ্ট্র সচিব। অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি। একটু আগেই এসেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান। তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না। মোটরসাইকেল আরোহী বলল, সেক্রেটারিরা যতই বসে থাকুক, পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান যতই সালাম দিয়ে যাক, 27শে ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষুব্ধ স্বরে বললেন, তুমি এখনই বেরিয়ে যাও, আর আসবে না। বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে, নেত্রী, আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য। তবে যা বললাম আর কয়দিন পরেই তা আপনি বুঝবেন। 1991-এর 27শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয়, উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নর নারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল। ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হলো। ঢাকায় 2 আসনেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন। বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বললেন, ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই আমাকে পরাজিত করা হয়েছে। আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি 1 মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না। পদত্যাগ নাটক। হঠাৎ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন তিনি আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা। বলা নেই কওয়া নেই, দলের সভানেত্রী শেখ হাসিনার ঘোষণা করলেন তিনি পদত্যাগ করছেন। কিন্তু তিনি পদত্যাগ করলেন কার কাছে? কোথায় তার পদত্যাগ পত্র? দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কেন্দ্রীয় নির্বাহীর কাছে সভানেত্রীর পদত্যাগ পত্র নেই। কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়েও তিনি পদত্যাগ করলেন না। তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে? তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাই বা করলেন কিভাবে? সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভেতরে এবং বাইরে চলছে জল্পনা কল্পনা। কেউ বলছেন না তিনি পদত্যাগ করেননি, কেউ বলছেন না তিনি স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। এইদিকে বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ব্যাপক মিছিল, মিটিং এবং আমরণ অনশন করার নির্দেশ দেন। কিন্তু জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্দেশে যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগ নাটক নিয়ে হইচই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে সভানেত্রীর পদত্যাগ পত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যার পরানয় অনুরোধ করেন। এই অনুরোধের প্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনাকে তার কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগের নাটক অবসান ঘটান। মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা
বিরোধী দলীয় নেত্রী সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকে দায়িত্ব ও মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন। মোটরসাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে এবং নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজী মকবুল হোসেনকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টি সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে রাষ্ট্রপতি প্রার্থী করেন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ডেকে এনে আলাপ আলোচনা শেষে জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামায়াতে ইসলামী বাংলাদেশ আমির যুদ্ধাপরাধী ৭১-এর ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন। একদিকে হাজী মকবুল হোসেন রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজী মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে হাজী মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেওয়া ৩০ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজী মকবুল হোসেনকে ডেকে এনে প্রথমে ধমকে সুরে জিজ্ঞেস করেন তার মতন লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সাজে কিনা। তারপর বলেন, আমি আপনার মতন লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মান ও মর্যাদার অধিকারী করেছি। এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তাছাড়া নির্বাচনে তো জিতবেনই না, রাষ্ট্রপতি তো হতেই পারবেন না। এখন সম্মানের সাথে চুপচাপ বসে পড়েন। হাজী মকবুল আমতা আমতা করতে থাকলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আপনি যা করেছেন, যা দিয়েছেন, ভবিষ্যতে আমি তা মনে রাখবো এবং পুষিয়ে দিব। এই নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না। নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান। অতঃপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় প্রার্থিতা প্রত্যাহার করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে। জাহানারা ইমাম ও শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্পৃক্তি তো দূরের কথা, বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরো তীব্র হলো। এই সুযোগে স্বাধীনতা বিদ্রোহী মৌলবাদী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী তাদের নৈপথ্যে মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমকে জামায়াতে ইসলামের আমির বানায়। এর প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে ১৯৫২ সালের ১১ই ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন
এবং আন্দোলন শুরু করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিলে নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আশা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি কেবলই বলতে থাকেন, জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম দিয়ে ব্যবসা শুরু করেছে। মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী, এ কি বলছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। ৭১-এর মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে, তিনি শহীদ জননী, আর আপনি এ কি বলছেন? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্তেজিত হয়ে বললেন, রাখো তোমার শহীদ জননী, ও কিসের শহীদ জননী? ওর ছেলে রুমির লুটপাট করতে যেয়ে নিজেদের গলিতেই মারা গেছে। ওর স্বামী ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত। মোটরসাইকেল আরোহী বলে, এ কি বলছেন নেত্রী? এসব কথা জনসম্মুখে বলতে গেলে হিতের বিপরীত হবে। বঙ্গবন্ধু কন্যা বললেন, এই জন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি, তোমরা এগুলো বাইরে বলবে। ওরা অর্থাৎ জাহানারা ইমাম ধানমন্ডি ৩২-এর রাস্তায় ঢুকতেই ডান দিকের কোনায় প্রথম দ্বিতীয় তলা বাড়িতে থাকত। আমাদের বাড়ির পূর্ব দিকের প্রথম বাড়িটায় থাকত। জাহানারা ইমামদের পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত। জাহানারা ইমামের জামাই পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত। ওই সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছে ওরা, আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে। আসলেই এসেছে আমার নেতৃত্ব দখল করতে। আমি নির্বাচনে হেরেছি, এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম। আর তাই গোলাম আজমের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশে আছে। তোমরা এর থেকে সাবধানে থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধানে রাখবে, কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে। মোটরসাইকেল আরোহীর প্রশ্ন, নেত্রী, আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেয়, সে আমি যাই বা না যাই, তোমরা যাবে না, আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না। বোঝাও না, আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয়। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে এই দেওয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণেই যাব, কিন্তু তোমরা যাবে না। গোলাম আজম ও শেখ হাসিনার বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন। ১৯৯২ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে শহীদ জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধ অপরাধী গোলাম আজমকে ১০টি অভিযোগে ফাঁসির রায় দেয়। গণ আদালতের দেওয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিন, যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসেরের বড় ছেলে, শেখ হাসিনার আপন চাচাতো ভাই, বর্তমানে বাগেরহাটের মোল্লার হাট ও ফকিরের হাট নির্বাচনী এলাকার আওয়ামী লীগের এমপি এবং ইন্দিরা রোডের বাসায় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোপন বৈঠকে বসে। এই বৈঠকে সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামায়াতে ইসলামী আর বিএনপি
লেজুর ভিত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বতোভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকারের পতনের আন্দোলন করবে। বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন ও গণ আদালত নস্যাৎ ও বানচাল করার দায়িত্ব নেন। সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক। 1992 এর হিন্দু মুসলিম রায়ট। 1992 সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান। সার্কভুক্ত 7টি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায়। 7 জাতির শীর্ষ সম্মেলনে দিন, ক্ষণ, স্থান নির্ধারণ করা হয়েছে। সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন। শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতে শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও এখনো ঢাকায় পৌঁছাননি। এরই মধ্যে ভারতের বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হলো। সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন। মোটরসাইকেল আরোহী 27 নং মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্চি বীরেশ দৌড়ে এসে খবর দেয় যে, আম্মা, আপনাকে এখনই ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন। মোটরসাইকেল আরোহী 32-এ পৌঁছালে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বললেন, সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। মোটরসাইকেল আরোহী বলে, এটা ঠিক হবে না। নেত্রী বলে, ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলেছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, আপনি এটা বললেন কি? আমি আরো রাত দিন পরিশ্রম করে পাড়া মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে হিন্দুদের উপরে কোনো প্রকার আক্রমণ না হয়, আর আপনি বলছেন কিনা রায়ট লাগিয়ে দিতে। নেত্রী বললেন, হ্যাঁ, আমি বলেছি তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বললেন, না নেত্রী, এটা নীতি বিরুদ্ধ কাজ হবে। নেত্রী রাগান্বিত হয়ে বলেন, রাখো তোমার নীতি ফিতি, আমি যা বলেছি তাই করো। আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা? আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে। মোটরসাইকেল আরোহী বলেন, আপনিই তো আমাদের নেত্রী, আপনি যা বলবেন তাই তো শিরোধার্য। তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না, সবাই চলে যাবে। আর এই হিন্দুরাই তো আমাদেরই লোক, আমাদের রিজার্ভড ভোটার। নেত্রী বললেন, রাখো, যাবে কোথায়? যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সেই মুসলমানের সবাই হবে ধানের শীষ, মানে বিএনপি। এটা কি ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলে, আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না, কয়েকদিন পরেই সার্ক সম্মেলন। খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবেন। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমহা রাও এখনো আসেননি। এই তো সুযোগ, এখনই রায়ট লাগিয়ে দাও, দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে। জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি। যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাকে আর ছাড় দেওয়া যাবে না। এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক ঢিলে দুই পাখি। সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম সাইজ। তুমি রায়ট লাগাও, হিন্দুদের উপর হামলা করো।
এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে। ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হলো 29 মিন্টু রোড বিরোধী দলের নেত্রীর বাসায় এবং ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচাতো চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হবে। খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায়, সেজন্য এই সতর্কতা। বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা বদমাইশ এবং সন্ত্রাসীরা হাতে নগদ 5 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমে যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশের অবস্থিত শিববাড়ি মন্দিরে। সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা। এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সংগোপনে একাধিক 100 টাকার করকরে নোট গুঁজে দিয়েই বলা হলো, ভারতে মুসলমানদের খুন করা হয়েছে, মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুটে নেওয়া হচ্ছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি, শুনছি। যান, শুরু করেন, নেন, লুট করে নেন বলেই সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী লুটেরারা হৈ হৈ করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে। এখানে উৎসুক সুযোগ সন্ধানী লুটেরাদের জটলা। এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দিরের মধ্যে লুটপাট। এরপর এলো রামকৃষ্ণ মিশন। নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারীপট্টি, বাংলা বাজার, মালকাটোলা, মীর ব্যারাক, গুসাইবাড়ি, নারিন্দা, টিকাটলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরনো ঢাকা। এখানে সবাই পরিচিত। এখানে বক্তৃতা করা যাবে না। এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হলো। টাকায় কথা বলল। পুরাতন ঢাকায় হিন্দুদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরে লুটপাট আরম্ভ হলো। ঘন্টা 3-4 পরে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা ঢাকা শহরে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন, এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়, আমি তো তোমাকেই খুঁজি। সামনের নির্বাচনে তোমাকে আমি মুকসেদপুর থেকে এমপি বানাবো। সারা দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হলো। ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও ঢাকায় এলেন না। সার্ক সম্মেলন পণ্ড হলো। 10 ডিসেম্বর 1992 সাল, বৃহস্পতিবার। ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ডাকে গণ আন্দোলন কর্তৃক ঘোষিত যুদ্ধ অপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না, এটা প্রায় নিশ্চিত ছিল। আর সেই কারণে ঘাতক দালাল নির্মূল ও মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে 10 ডিসেম্বরের মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিয়ে পারিনি। তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাকে মর্মে মর্মে আঘাত করেছিল।
এই জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশু কন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি। মানববন্ধন কর্মসূচির পরের দিন 11ই ডিসেম্বর 1992 সাল শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমাদের ছবি ছেপে লিড নিউজ করে। ভোরের কাগজ আর আজকের কাগজের এই ছবি দেখে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন। সকাল 10টা নাগাদ 27 মিন্টু রোডের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় ব্যালকনিতে উঠে দেখি বঙ্গবন্ধু কন্যা গভীর হয়ে বেতের চেয়ারে বসে আছে। আমাকে দেখেই ভোরের কাগজ আর আজকের পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বললেন, এই তোমাদের বিশ্বাস? মুখে এক আর কাজে আরেক। পত্রিকা দুটি হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনা অনেক খারাপ। আজকে কপালে অনেক খারাপই আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলতে লাগলেন, নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা, এই বিশ্বাস, এই আনুগত্য, যেখানে আমি নিজে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি, সেখানে তুমি নিজেই কোন আক্কেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে? একদিকে থাক, জাহানারা ইমাম পছন্দ হয়, জাহানারা ইমামকে নিয়েই থাক, আমার দিকে আর এসো না। আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায়। আমার মাথায় একটা বুদ্ধি এলো। ধীরে ধীরে বললাম, নেত্রী, আমি কিছু বলতে চাই। তুমি আবার কি বলবা? তোমার আবার কি বলার আছে? বল নেত্রী। আমরা তো আসলে মেয়ের জুতা কেনার জন্য এলিফ্যান্ট রোডে যাচ্ছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগে ভাগেই বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাবে এসে অন্তত 300 কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় করেছি। কিন্তু ফটো সাংবাদিকদের খপ্পর থেকে বাঁচতে পারলাম না। তারা নাছোড়বান্দা, ফটো না তুলে ছাড়লই না। আসলে এটা মানববন্ধন কর্মসূচির ফটো না, কৃত্রিমভাবে তোলা এই ছবি। মাত্র কয়েকদিন আগে রায়ট হয়ে গেল, মৌলবাদীরাও সক্রিয়। দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি বউ বাচ্চা নিয়ে জাহানারা ইমামের মানববন্ধন কর্মসূচিতে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে? আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্যই এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি। তোমরা তো এই রকম কাজই করবা, হিতে বিপরীত করবা। তোমাদের নিয়ে যদি একটু শান্তিতে থাকা যায়। বোঝো এবার ঠেলা। সবাই পত্রিকার ছবিতে দেখবে শেখ হাসিনার নিজস্ব লোকেরাই জাহানারা ইমামের কর্মসূচিতে। এখন আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য? তোমাদের নিয়ে আমার যত জ্বালা। শেখ হাসিনা ও গোলাম আজমের দ্বিতীয় বৈঠক। 30শে জানুয়ারি 1994 সাল, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে। তোড়জোড় করে নির্বাচনী প্রচারণা, প্রোপাগান্ডা এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতা কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদের মাছ মার্কায় হানিফের জন্য ভোট চাইছে। অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা। প্রতিটি পাড়া মহল্লা, অলিগলিতে চলছে মেয়র কমিশনারের নির্বাচনের কাজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত। ঢাকায় টান টান নির্বাচনী উত্তেজনা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডির 8/A রোডে বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় 71-এর যুদ্ধাপরাধী জামায়াত নেতা ঘাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয়। এই বৈঠকে ঘাতক গোলাম আজম
মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামায়াতকে আক্রমণ না করার আশ্বাস দেন। নির্বাচন বাতিলের দাবি। আজ ৩০শে জানুয়ারি ১৯৯৪ ঢাকায় প্রথমবারের মতন সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। গত রাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ ৩০শে জানুয়ারি সকাল ৬টায় ২৭ মিন্টু রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য। নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল ৬:৩০টায় হাজির হয়েছি। বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন, একই সঙ্গে নাস্তা করলেন। তারপর সকাল ৬:৩০টায় তার লাল রঙের নিসান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শেরে বাংলা নগরের রাজধানী হাই স্কুলে, তারপর গেলেন ধানমন্ডি বয়েজ হাই স্কুলে, তারপরে গেলেন ধানমন্ডি ৩২-এ তার পিতার বাড়ির বঙ্গবন্ধু ভবনে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে ভোট দিতে। সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরও কিছু ভোট কেন্দ্র ঘুরে বেলা ১১টা নাগাদ ফিরে এলেন ২৭ মিন্টু রোডের তার সরকারি বাসভবনে। জননেত্রী শেখ হাসিনা মিন্টু রোডের বাসভবনে ফিরে আসার ১০-১৫ মিনিটের মধ্যেই এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নওগাঁর আব্দুল জলিল। সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন, নেত্রী, আমাদের অবস্থা ভালো না, আমরা নির্বাচনে জিততে পারবো না, আমাদের লোককে ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। আপনাকে তো আগেই বলেছি আওয়ামী লীগ হলো হরতাল আর আন্দোলনের দল, নির্বাচনের দল না। আপনি খামাখা নির্বাচনে যান। আব্দুল জলিলের কথা শেষ না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দদের একই কথা, মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে, নির্বাচন বাতিলের দাবি করা হোক, আন্দোলন করা হোক ইত্যাদি। প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন, নির্বাচনে কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে। এটা কি আপনারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে দেখেছেন? নেতারা কেউ কোনো উত্তর দিলেন না, কোনো কথাও বললেন না, সবাই চুপ। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এটা আবার ভোট কেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি? ওরা তো ভোট কারচুপি করবেই, এখন না করলে একটু পরে করবে, কাজেই আমাদের নির্বাচন বাতিল করতে হবে এবং এই ইস্যু নিয়েই বিএনপি সরকারের পতন আন্দোলন করতে হবে। খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে। সঙ্গে সঙ্গে টেবিল টেলিফোন সেট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন। প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন, ম্যাডাম, নির্বাচন বাতিল করা তো দূরের কথা, কোন ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হবে এমন কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন, আমার কাছে ইনফরমেশন আছে, নির্বাচন কারচুপি হচ্ছে, আমি বলছি নির্বাচন বাতিল করেন। নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে, আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাকে ফোন করতে। এই কথা বলেই ফোন রেখে দিলেন। এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো। বিকেল 4টা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনার নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন, ম্যাডাম, আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছি। শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ম্যাডাম, আমি নির্বাচন কমিশনে বসে নেই,
আমি সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে নিজেই নির্বাচন পর্যবেক্ষণ করছি। আপনি নিশ্চিন্ত থাকুন, যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেই পিছপা হব না। হ্যাঁ, আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন, আমি পরে আবার ফোন করব বলেই জননেত্রী শেখ হাসিনা ফোন রেখে দিলেন। এরপর প্রায় 15 বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না। কিন্তু রাত 10টার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল। প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উচ্চস্বরে বললেন, কি হলো, নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না? প্রধান নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাছ মার্কায় মেয়র হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে। এখন আমরা কি নির্বাচন বাতিলের ঘোষণা করব? শেখ হাসিনা বললেন, জি জি, কি বললেন? হ্যাঁ ম্যাডাম, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাছ মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত। আমরা কি এই নির্বাচন ফলাফল বাতিল করব? তাই নাকি? না না, বাতিল করবেন কেন? আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায়। আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। এরপর জননেত্রী শেখ হাসিনা টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, শুনলেন তো, হানিফ নাকি মেয়রও হয়ে যাচ্ছে। এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না, কি বলেন? জিল্লুর রহমান বললেন, দেখেন এটা আবার কোন চাল? আব্দুর রাজ্জাক বললেন, নেত্রী, নির্বাচন কমিশনে আমার এক ঘনিষ্ঠ লোক আছে, আমি তার কাছে যেয়ে সঠিক খবর নিয়ে আসি। সভানেত্রী শেখ হাসিনা বললেন, তাই যান, আপনারা সকলেই যান, যার যেখানে লোক আছে সেখান থেকেই সঠিক খবরটা সংগ্রহ করেন। রাত তখন 12টা, সবাই চলে গেল। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে আর ফিরলেন না। রাত 1:30টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন, সভানেত্রী, হানিফ তো মেয়র হয়ে গেছে। নির্বাচন কমিশনার দেশ বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে। এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র। সভানেত্রীকে সংবাদটি দিতে হয়। আপনি বসেন বলে উপরে গেলাম। সভানেত্রী শেখ হাসিনা ডিশ অ্যান্টেনায় হিন্দি ফিল্ম দেখছিল। তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ এবং মেয়র হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বললেন, হানিফের কপাল ভালো। আব্দুর রাজ্জাক দেখা করতে চায় জানালে শেখ হাসিনা বলেন, দূর, ছবিটা জমে উঠেছে, এই সময় দেখা টাকা হবে না, তুমি বলো। আমি ঘুমিয়ে পড়েছি। তথাস্থ নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাককে বলা হলো, আপনি চলে যান, নেত্রী ঘুমিয়ে পড়েছেন, আজকে আর উঠবেন না। আব্দুর রাজ্জাক চলে গেল। এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের। সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলে তিনি একই কথা বললেন, দূর, সিনেমাটা জমে উঠেছে, বলে দাও ঘুমিয়ে গেছি। এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি। এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যেই রুমে বসে ডিশ অ্যান্টেনায় হিন্দি ফিল্ম দেখছে, সেই রুম থেকেই হেডসেট দিয়ে যেই ফোন করেছে তাকে বলে দেওয়া হয়েছে নেত্রী ঘুমাচ্ছেন। এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসির রোল পড়ে গেল। শেখ হাসিনা এবং হানিফ। পরদিন বিকেল বেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, কিরে, এত লোক আসে যায়, এত ফুলের তোড়া, ফুলের মালা, কিন্তু হানিফকে দেখছি না, এখন পর্যন্ত একটা ফোনও করলো না, ব্যাপারটা কি, ঠিক আছে তো, না ভাগ্যে টাইগ্যা গেল? এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমাদের কাছে ফিরে এসেছে। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি। তাড়াতাড়ি খোঁজ খবর নাও, ফোন করো এবং একজন হানিফকে বাড়ি গিয়ে দেখো আসল ব্যাপার কি। সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো, জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন।
জবাবে মিসেস হানিফ বললেন তিনি অসুস্থ, এখন কথা বলতে পারবে না। বললেন শীঘ্রই হানিফের বাসায় যাও, দেখো গিয়ে ঘটনা খারাপ। তখন সন্ধ্যা হয়ে এসেছে। মেয়র হানিফের বাসায় ছুটে যাওয়া হলো। মেয়র হানিফ তখন 10-12 জন লোকের সঙ্গে বসে কথা বলছেন। সেখানে শোনা গেল বিকেলে লালবাগে বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে 7 জন লোককে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন, নেত্রীকে আমার সালাম দিও, বলো আমার শরীরটা খুব খারাপ, আমি কথা বলতে পারছি না। শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি। মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক 7 জনের খুন করার সংবাদটি দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকলেন আর নাচতে থাকলেন। রুমালে গ্লিসারিন। পরদিন সকালে লালবাগে নিহত 7 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলতে লাগলেন, আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। ওই যে নায়ক নায়িকারা অভিনয় করার সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে, আমার রুমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও, যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায়। একজন বলল, গ্লিসারিনের দরকার নেই, শুধু চোখে রুমাল ধরে রাখবেন, তাতেই মনে হবে আপনি কাঁদছেন। আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশনটি লাগিয়ে দিতে। হাসপাতালের মর্গে নিহত 7 জনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল। ছবি তোলার শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন। গাড়ি চলতে শুরু করলো। তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল। গাড়ির চালক ড্রাইভার জালাল বলল, আপা এখন রুমাল নামান, ফটো সাংবাদিক নেই। গাড়ির সকল আরোহী হেসে উঠল। জননেত্রী শেখ হাসিনা বললেন, ঠিক মতো দেখছস তো, কোনো ফটো সাংবাদিক নেই তো? না নেই। তাহলে আমি এবার রুমাল নামাই, আজ আমি বেশি খাবো। 27 নং মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ময়না, যিনি ছিলেন মতিউর রহমান রেন্টুর স্ত্রী, খাওয়া দাওয়া বেশি করে এনেছো তো? লাশ দেখে এসেছি, লাশ। আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন। সত্যি সত্যিই তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন। এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন তো অস্বাভাবিকের চাইতে অনেক বেশি।